আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশ একসময় যাকে নিয়ে গর্ব করতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, বলা হতো নোবেল লরিয়েট। অনেকে বোঝেন না যে নোবেল লরিয়েট জিনিসটা কি, বা অনেকে আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত নোবেল যে পুরস্কার, এই পুরস্কারটা কি, এটার ওজন কি, আকৃতি কি, এটা পেলে কি হয়, এটা এখনো আমাদের দেশের অর্ধেক মানুষ একেবারে বুঝেই না যে আলফ্রেড নোবেল নামক একজন বিজ্ঞানী ছিলেন। তিনি তার জীবনের সমস্ত অর্থ একটা পুরস্কার প্রদানের জন্য দান করে গেছেন। পৃথিবীতে যারা ভালো কাজ করবে বিভিন্ন সেক্টরে, চিকিৎসা, বিজ্ঞান, ফিজিক্স, তারপরে বিশ্ব শান্তি ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়, এমনকি কবিতা বা সাহিত্যে তাদেরকে পুরস্কার দেওয়া হবে। এবং পুরস্কার মানে কি, যেন তেন পুরস্কার নয়। বাংলাদেশি টাকায় এখন বছরে প্রায় একজন মানুষকে যে পুরস্কার দেওয়া হয়, সে পুরস্কারের মূল্যবান প্রায় ২০-২৫ কোটি টাকা এরকম হবে, বা তারও বেশি, আমি ঠিক জানি না একজাক্টলি। আগে জানতাম, কিন্তু এই মুহূর্তে মনে আসছে না। তার সঙ্গে সঙ্গে এই পুরস্কার যারা পান তাদেরকে বিশ্ব মিডিয়া এমনভাবে তাদেরকে তুলে ধরে, মনে হয় যেন যারা সাহিত্যে পুরস্কার পান তাদের সে আর বড় কবি নাই, উপন্যাসিক নেই। যারা শান্তিতে পুরস্কার পান তাদের মতো শান্তির দূত, শান্তির পায়রা পৃথিবীতে নেই। কিন্তু এর মধ্যে যে রাজনীতি আছে, এর মধ্যে যে কুচক্র আছে, এবং এর মধ্যে যে পশ্চিমাদের যে সাম্রাজ্যবাদী হায়না সুলভ মনোভাব আছে, এটা আমরা মায়ানমারে দেখেছি, ভেনেজুয়েলাতে দেখেছি, আর এখন অনেকে বলাবলি করছে বাংলাদেশ তার চেয়েও বিপদ এবং বিপত্তিতে পড়ে গেছে। আমরা বাপু অত শুধু বুঝি না, আমাদের মধ্যে বুদ্ধি শুদ্ধিওয়ালা মানুষের সংখ্যা মাত্র 10%। আর বাকি যে 90%, এর অর্ধেক হলো যাকে বলা হয় চালিয়ে নেওয়ার মতো, যতটুকু জ্ঞান দরকার, যতটুকু লেখাপড়া দরকার, ততটুকুই। একজন লোক এমএ পাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। এটা 81, এটা 86 সনের ঘটনা আমার মনে পড়ে, 1986। তো তিনি সম্পর্কে আমার আত্মীয় হন। তো একদিন দেখি যে তিনি আসছেন আমার কাছে। তো বললো যে ভাগ্নে, আজকে একটা দুঃসংবাদ আছে। একটা চাকরির জন্য গিয়েছিলাম, তো চাকরি থেকে বললো যে ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন লিখো। তো আর কিছু বলেনি। তো সেটার উত্তরে সে বলছে যে আমি এটা লিখতে পারবো না। বলে কেন? বলে যে স্যার, 9-10-এ এটা মুখস্থ করেছিলাম, এখন ভুলে গেছি, এটা কীভাবে লিখতে হবে জানি না। তো চিন্তা করুন, 70-এর দশক, 80-র দশকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটি এখন, সেখান থেকে এমএ পাশ করা মধ্যম মানের একজন ভালো ছাত্র, সে এমএ পাশ করার পরও ইংরেজিতে নির্ভুলভাবে একটা সে দরখাস্ত লিখবে, এই বিদ্যা বুদ্ধি তার ছিল না। দ্বিতীয়ত, সে যে পারে না, এটা নিয়ে তার কোনো অনুশোচনা ছিল না। এবং তৃতীয়ত, সে যে পারে না সেই কথাটা সত্যভাবে বলার শক্তি সামর্থ্য তার ছিল। এই হলো আমাদের আবহমান বাংলার বেশিরভাগ মানুষের চরিত্র। এত ঝামেলা ঠামেলা বুঝে না। যাবে হয়তো পত্র কিনতে, বয়স্ক মানুষ, সেই স্ত্রী অসুস্থ, তো তার ওষুধ কেনার জন্য বাজারে যাচ্ছে, পেটের ব্যথা স্ত্রীর। হঠাৎ দেখলো যে দুটো মোরগ লড়াই করছে, দুটো ছাগলের ফাইট হচ্ছে, কিংবা ধরুন সাপ খেলা দেখানো হচ্ছে। সেই বেচারা দেখতে দেখতে ভুলেই গেল যে তার স্ত্রীর ওষুধ কেনার জন্য সে এসেছে। অনেকক্ষণ দেখলো, দেখার পরে সে যখন তার সম্বিত ফিরে পেলেন, তখন দেখলেন যে দোকানপাট বন্ধ হয়ে গেছে। এরকম আমাদের এই বাংলায় যে কত আলো ভোলা মানুষ আছে, কত বেহিসাবি মানুষ আছে, সেই বেহিসাবি মানুষদেরকে নিয়ে কত সুন্দরভাবে ব্যবসা করা যায়, কত সুন্দরভাবে সুদের একটা পসরা সাজানো যায়, কত সুন্দর সৌধ তৈরি করা যায়।
গরিব মানুষের শ্রম, ঘাম, বিশ্বাস এবং ভালোবাসাকে পুঁজি করে এই পৃথিবীতে যদি কেউ সবচেয়ে বড় সফল মানুষ হয়ে থাকেন, তিনি হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার গ্রামীণ ব্যাংক ভবনে যান, গ্রামীণ ফোন ভবনে যান, তার গ্রামীণ সেন্টারে যান, দেশে বিদেশে তার অর্থবৃত্ত দেখেন, গ্রামীণ ট্রাস্ট দেখেন, যা কিছু দেখেন সবই ওই গ্রামীণ ব্যাংকের যে কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ যারা গ্রামীণ ব্যাংকের সদস্য, তাদের ঘাম, শ্রম, মেধার ফল এবং ফসল। এই মানুষটিকে বাংলাদেশের সবার আগে চিনেছিলেন শেখ হাসিনা, আর এই মানুষটিকে চিনেছিলেন পশ্চিমা দুনিয়া। পশ্চিমা দুনিয়া বুঝেছিলেন যে একে লালন পালন করা দরকার। পশ্চিমা দুনিয়া বুঝেছিলেন যে একে বড় করা দরকার, একে ফুলানো ফাঁপানো দরকার এবং একে বাংলার সিংহাসনে বসানো দরকার। তো সেই যে তাকে নিয়ে যে পশ্চিমাদের আদিক্ষেতা, নোবেল পুরস্কারের অনেক আগের থেকে, তারপর পুরস্কার, তারপর নানা রকম কীর্তি কাহিনী, আমরা কেউ বুঝলাম না, আমরা কেউ টের পেলাম না। আমরা সবাই আবেগ আপ্লুত, আহা এত সুন্দর মানুষ হয়, কি আভিজাত্য, কি লালিত্য, কি শিক্ষা, কি দীক্ষা, কি সৌজন্যতা, কি ভদ্রতা, ও মাই গড। আমরা তাকে মানে ননির পুতুল করে মাথায় করে নাচলাম বহু বছর, কিন্তু একজন শেখ হাসিনা তাকে কি করে যেন চিনে ফেললেন। আমরা পুরো জাতি ঝাঁপিয়ে পড়লাম শেখ হাসিনার উপরে, ছি 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 ছি। এইভাবে মানুষ বলে, এইভাবে একজন বিশ্বনন্দিত নোবেল লরিয়েট তাকে এভাবে কি অপমান করে? সে অবস্থায় শেখ হাসিনা গেলেন, ইউনূস এলেন বাংলার সিংহাসনে। আমরা আবার সেই স্বপ্ন দেখা শুরু করলাম। আমরা সেই যে আলো ভোলা মানুষ, আবার সব কিছু ভুলে গেলাম। ভুলে গিয়ে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন মাথায় টুপি দিলেন, যেই দিন রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করতে গেলেন, আমরা আহ্লাদিত হলাম যে এবার একটি রোহিঙ্গা থাকবে না। 3 মাসের মাথায় দেখলাম আরও 3 লাখ রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকলো। এরপরে দেখলাম সেই রোহিঙ্গারা বাংলাদেশে তাদের যে তৎপরতা শুরু করলো, যুদ্ধ লেগে যায় মায়ানমারের সাথে। আমরা দেখতে পেলাম সেই যুদ্ধময় পরিস্থিতিতে দাঁত বের করে বিদেশি শক্তিরা আমাদের কক্সবাজার, উখিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন, ওখান থেকে শুরু করে একেবারে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবন, যে সকল এলাকা পার্বত্য চট্টগ্রামের অধীনে, সেগুলো পেরিয়ে একেবারে ফেনী নদীর তীর পর্যন্ত হায়নাদের নখ কিরবির কিরবির করে আক্রমণ করার চেষ্টা করল। আমরা শুনতে পেলাম চট্টগ্রাম বন্দর নিয়ে নানা রকম কথা। একটি টার্মিনাল সৌদি আরবকে দিয়ে দেওয়া হলো। সৌদি কোম্পানি কিন্তু পতেঙ্গা টার্মিনাল যেটি, আর সবচেয়ে লাভজনক যে টার্মিনালগুলো আছে সেগুলোর মধ্যে অত্যাধুনিক টার্মিনালগুলোকে দুবাই ভিত্তিক আমেরিকান কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে দেওয়া হলো চুক্তির মাধ্যমে। আমরা দেখতে পেলাম অনেকগুলো চুক্তি হলো। এক একটা চুক্তি 20,000, 30,000, 40,000, 50,000 কত টাকার আমরা বলতে পারি না। আমেরিকার সাথে গোপন চুক্তি, নন ডিসক্লোজার ক্লোজ, আমাদের শান্তির দূত করে ফেললেন। তিনি যাবেন তার ঠিক 3 দিন আগে, মানে নির্বাচনের 3 দিন আগে, 12ই ফেব্রুয়ারি তিনি ফেব্রুয়ারি মাসের 9 তারিখে এটি করলেন। মানে যেদিন নির্বাচন হবে সেদিনই তো তার যাওয়াটা নির্ধারিত ছিল। তিনি জাতির উপর একটা নন ডিসক্লোজার একটা চুক্তি চাপিয়ে দিলেন। সেই চুক্তি কি তেল গ্যাস, সেই চুক্তির মধ্যে সামরিক সরঞ্জামাদি আমদানি, বাংলাদেশে মার্কিন মিলিটারি বেস কি এখানে স্থাপন করা হবে, ইত্যাদি শর্তগুলো কি আছে। তিনি জাতিকে কী ধরনের শৃঙ্খলায় আবদ্ধ করলেন, শিকলে বন্দী করলেন।
কিভাবে এই জাতির হাত পা বেঁধে দিলেন আমরা এখন পর্যন্ত জানি না, শুধু যতটুকু শুনি বা শুনেছি আমেরিকা থেকে বিমান কেনা হবে ৩৬,০০০ কোটি। আবার বলছি, তারেক রহমান সাহেব ২০,০০০ মাইল খাল, কিলোমিটার খাল খনন করবেন। এই খালে খরচ যাবে ৪,০০০ কোটি টাকা। এরকম ৯ গুণ টাকা, ৩৬,০০০ কোটি টাকা, সেই টাকা দিয়ে বিমান কেনা হবে। আমাদের অনেকগুলো বিমান ব্যবহার করা যাচ্ছে না, বসায় বসায় আমরা রাখছি, রুট নেই। সাবেক সরকার প্রধান কিংবা রাষ্ট্রপ্রধান তারা মাঝে মধ্যেই এই ধরনের বসিয়ে থাকা বিমানগুলোকে নিয়ে যেতেন ফুটানি দেখানোর জন্য। তারপর সেই বিমান ৩ দিন, ৪ দিন, ৭ দিন, ১০ দিন বিদেশের এয়ারপোর্টে বসে থাকতো। আর তারা এসে বললেন যে অসুবিধে কি, এগুলো তো বাংলাদেশে বসে থাকতো, এগুলো বাংলাদেশে বসে থাকতো, আমরা বরং এদের